নারীরা চাইলে সব পারে, কথাটা শুনে এসেছি, এবার সচক্ষে দেখছি। জি স্যার। কত আসামি পায়ে পড়ে জীবন ভিক্ষা চেয়েছে, কিছুতেই মন গলেনি, মন কাঁদেনি। এই মেয়েটার জীবন চায় না, তবুও আমার ইচ্ছে হচ্ছে জীবন দিতে, নির্দোষ প্রমাণ করে বাঁচাতে। ফাহিমা চকিতে তাকালো তুষারের দিকে। তুষার সব সময় হুঁ হ্যাঁ এর বাইরে কিছু বলে না, খুব কঠিন কাঠখোট্টা একটা মানুষ, অনুভূতি বলতে নেই। তার মুখে এত কথাবার্তা শুনে অবাক হচ্ছেন ফাহিমা। পরিস্থিতি হাতের বাইরে স্যার, পদ্মজার ফাঁসি দেখার জন্য দেশ উতলা হয়ে আছে। কেন এমন হচ্ছে ফাহিমা? আজ যদি হেমলতা উপস্থিত থাকতেন গল্পটা অন্যরকম হতো স্যার। তুষার আবার ফিরে আসে, পদ্মজার সামনে চেয়ারে বসে, ধীর কণ্ঠে বলে, আজই শেষ দিন, এরপর আর আমাদের সাক্ষাৎ হবে না। পদ্মজা চকিতে তাকালো, দ্রুত তুষারের পায়ের কাছে এসে বলল, আপনার আম্মা আপনাকে বিয়ে করাতে চাপ দেয়, তাই না? আপনি কি করে জানলেন? সেদিন দেখলাম ফোনে কাউকে আম্মা ডেকে রেগে বলছিলেন বিয়ে করব না। আমি তো অনেক দূরে দাঁড়িয়ে কথা বলছিলাম, আপনার শ্রবণ শক্তি তো প্রখর। তুষার বলল, এরপর থামলো, লম্বা করে নিঃশ্বাস নিয়ে আবার বলল, আপনার মা বিশ্বাসঘাতকতা কি কথা লুকিয়ে করেছেন, আপনি জানলেন কি করে? কিছু তথ্য পেয়েছি গতকাল। একটুর জন্য বিশ্বাসঘাতক অপবাদ দিতে পারেন না, উনি আপনার ভালোর জন্যই। পদ্মজা চুপ থেকে হুট করে ফোঁস করে জ্বলে উঠে বলল, আপনি বুঝবেন না আমার কষ্ট, আমার না পাওয়া দামি সময়টাকে আমি কতবার মনে করে বুকে ভাসিয়ে কেঁদেছি, বুঝবেন না আপনি। পদ্মজা কাঁদতে কাঁদতে বলল, পরপরই হেসে আবার করুণ স্বরে কান্না শুরু করলো, গা কাঁপিয়ে তোলার মতো কান্না, মনে হয় কোনো অশরীরই কাঁদছে। কি বিশ্রী ভয়ঙ্কর সেই কান্নার ছন্দ। তুষারের কান ঝা ঝা করে ওঠে, চিন্তায় মাথার রগ তপতপ করছে। আগামীকাল ভোরে পদ্মজাকে কোর্টে তোলা হবে, রায় হবে পদ্মজার ফাঁসি চাই বলে রাস্তায় রাস্তায় আন্দোলন, রেডিওতে আন্দোলন। কিন্তু তুষারের মন যে কিছুতেই মানতে পারছে না এই আন্দোলন। এমন নিষ্পাপ মনের অনুরূপ সুন্দরীর বিরুদ্ধে পুরো পৃথিবী, কি আশ্চর্য তাই না? বাঁকা রাস্তা পেরিয়ে পালকি চলছে ধীরে ধীরে। সন্ধ্যার আজান পড়ছে কিছুক্ষণ আগে, দিনের আলো কিছুটা এখনো রয়ে গেছে। দক্ষিণ দিক থেকে ধেয়ে আসছে হাওয়া, শীতল নির্মল পরিবেশ। পদ্মজার বুক ধুকপুক করছে। নতুন মানুষ নতুন পরিবেশে মানিয়ে নিতে পারবে তো? একবার সে হাওলাদার বাড়ি গিয়েছিল, অন্দরমহল নামে এক বিশাল বাড়ি আছে, সেই বাড়িতে মেয়েরা বউরা থাকে, এখন কি সেও থাকবে? পদ্মজা পর্দার ফাঁক ফোকর দিয়ে বাইরে চোখ মেলে তাকায়। আমির হাতের পাগড়ি নিয়ে তার বড় ভাইয়ের সাথে কি যেন আলোচনা করছে, চোখে মুখে খুশি উপচে পড়ছে। পদ্মজা চোখ সরিয়ে নিল, মায়ের কথা, পূর্ণার কথা খুব মনে পড়ছে। পালকি থামে, আমির থামিয়ে দিল। অন্দরমহলে মেয়েরা অপেক্ষা করছে নতুন বউয়ের জন্য, আর আমির গেটের সামনেই পালকি থামিয়ে দিল। জাফর বিরক্তিতে চ এর মতো শব্দ বের করে, এখানে আবার থামলি কেন? আমির পাগড়ি রিদওয়ানের হাতে দিয়ে বলল, আমার বউ আমার কোলে চড়ে অন্দরমহলে যাবে। পদ্মজা কথাটা শুনেই কাচুমুচু হয়ে গেল। আমির পালকির পর্দা সরিয়ে হাত বাড়িয়ে পদ্মজাকে নামাতে ইশারা করে। পদ্মজার নাক অবধি টানা ঘুমটা আমির সরাতে গিয়েও সরালো না। মুখে বলল, কি হলো, নেমে আসো। পদ্মজা লজ্জায় জ্ঞানশূন্য হয়ে পড়েছে, সে গাঢ় হয়ে বসে আছে। আমির হেসে এক হাতে নিজের কপাল চাপড়ালো, এরপর নিজেই টেনে নামালো পদ্মজাকে। তখনও পদ্মজার নাক অবধি ঘুমটা। আমির চট করে পদ্মজাকে পাঁচকোলা করে নেয়। পদ্মজা কুকড়ে যায়, ভয়ে দুই হাতে আমিরের গলা জড়িয়ে ধরে। আমির যত এগোচ্ছে সময়ের সাথে পাল্লা দিয়ে তার গায়ের উষ্ণতা পদ্মজার শাড়ি ভেদ করে সর্বাঙ্গে ছড়িয়ে পড়ছে। অচেনা অজানা অনুভূতি চারদিকে যেন জেঁকে বসেছে। মরণ প্রেমের সূত্রপাত হয়তো এখান থেকেই শুরু। অন্দরমহলের সদর দরজার গ্রামের মেয়েদের ভিড়, তারা সবাই নতুন বউ দেখতে এসেছে। আমিরের কোলে পদ্মজাকে দেখে মিটিমিটি হাসছে, ফিসফিসিয়ে একজন আরেকজনকে কিছু বলছে। ফরিনা ধমক দিয়ে কোলাহল থামিয়ে দেন। আমির দরজার সামনে উপস্থিত হতেই আনিশা বলল, এইবার বউকে নামান ছোট ভাই। বড় আম্মার পা ছুঁয়ে সালাম করে এরপর ঘরে ঢুকেন। আনিশা আমিরের চাচাতো ভাইয়ের বউ, জাফরের স্ত্রী, দেশের বাইরে থাকে, ঢাকার প্রফেসরের মেয়ে আনিশা। বিয়ের পরপরই স্বামী নিয়ে দূর দূরান্তে পাড়ি জমিয়েছেন। 2 সপ্তাহ আগে ছুটি কাটাতে শ্বশুর বাড়ি আসে। আনিশার কথা মতো আমির পদ্মজাকে কোল থেকে নামিয়ে দিল। এরপর দুজন নত হয়ে ফরিনাকে সালাম করলো। ফরিনা হেসে ছেলে এবং ছেলের বউকে চুমু খান, আবেগে আপ্লুত হয়ে বলেন, সুখী হ বাবা, বউয়ের খেদমত ভালা থাক জীবনভর।
আমার কইলাম বছরের মধ্যেই নাতি চাই। লাবণ্য মাঝে ফোরন কাটলো। পদ্ম আমার লগে শহরে যাইব আম্মা, আমরা এক লগে কলেজে পড়বাম। নাতি টাতি পরে পাইবা। ফরিনা ক্ষুধার্থ বাঘের মতো তেড়ে এসে লাবণ্যর গালে চর বসিয়ে দেন। উঁচু কণ্ঠে বললেন, আমার কথার পিছে কথা কনের সাহস দেখাবি না। আকস্মিক ঘটনায় সবাই হকচকিয়ে যায়। পদ্মজা অবাক চোখে তাকায়। সামান্য কথার জন্য কোনো মা এত মানুষের সামনে যুবতী মেয়েকে মারে? লাবণ্য লজ্জায় অপমানে কাঁপতে থাকে। চোখ টলমল জল নিয়ে স্থান ত্যাগ করে। এরকম পালিয়েই গেল। ফরিনার চোখে মুখে কঠিনতা ফুটে আসছে। পদ্মজা ভয়ে চোখের দৃষ্টি মাটিতে রাখে। ফরিনা পদ্মজার হাত ধরে ভেতরে নিয়ে যান। যেতে যেতে বললেন, মুখে মুখে কথা কইবা না কোনোদিন। যা কই মাইন্না চলবা। শ্বশুর বাড়ির সব মানুষ হইতাছে গিয়া দেবতার লাহান। তাগরে সেবা করলেই জান্নাত পাওন যাইব, নইলে কোনোদিন জান্নাতে পাও দিতে পারবা না। শুনছি তো তুমি হইছো গিয়া অনেক বাধ্য সেরি, কামে কাজেও দেখাইবা। মনে রাখবা আমার কথাগুলান। পদ্মজা মাথা নাড়ায়। মুসলমানদের দেবতার সাথে তুলনা করাটা পদ্মজার ভালো লাগেনি। কিছু কথা গলায় এসে আটকে গেছে, বলার সাহস পাচ্ছে না। ফরিনা আবার বলেন, হুনো বউ, স্বামীর উপরে কিচ্ছু নেই, স্বামীরই দুনিয়া ভাববা। বাপ বাপ ভাই বোন হইছে গিয়া পর। স্বামী আপন, স্বামীর বাইরে কিছু ভাববা না। স্বামী যা কয় তাই মানবা। স্বামীর পা ধুইয়া দিবা নিজের হাতে। স্বামী বইতে কইলে বইবা, উঠতে কইলে উঠবা, হতে কইলে হতবা। স্বামী যখন কাছে ডাকবো না করবা না, আল্লাহ বেজার হইব, ফেরেশতারা অভিশাপ দিব। দুনিয়াত স্বামীর আদরের থেকে মধুর আর কিছুই নাই, মনে রাখবা। পদ্মজা অপ্রতিভ হয়ে উঠেছে। লজ্জায় আড়ষ্টতায় সারা শরীর তীব্র গরমে ঘামছে। আনিশা ফরিনাকে ফিসফিসিয়ে বলল, বড় আম্মা, মানুষ আছে তো অনেক, পরেও বলতে পারবেন। আনিশার কথা পুরোপুরি অপেক্ষা করলেন ফারিনা। তিনি পদ্মজাকে একটা চেয়ারে বসিয়ে দিলেন, আবার বলতে শুরু করলেন, খালি স্বামী লইয়াও পইরা থাউন যাইব না। তোমার শ্বশুর শাশুড়ি জীবিত আছে, তা করে সেবা করবা। যখন যা করতে কই করবা, না পারলে কইবা শিখাইয়া দিব। প্রতিদিন ভোরে উঠবা, নামাজ পইরা রান্ধন ঘরে যাইবা, তখন বাকি সব ভুইলা রান্ধনে মন দিবা। আমির কপালের চামড়া কুচকে মায়ের কথা শুনছিল। এবার সে ধৈর্যহারা হয়ে বলল, রান্নাবান্না করার জন্য অনেক মানুষ আছে আম্মা, পদ্মজা রাখতে হবে না, আর আমার এত সেবাও লাগবে না। বড্ড ক্লান্ত লাগছে, ভিড় কমাও আর নিয়ম নীতি শেষ করো, এরপর আমার বউ আমার ঘরে ছেড়ে দাও। আমিরের কথা শেষ হতেই হাসির রোল পড়ে যায়। পদ্মজা ঠোঁট টিপে হাসলো। ফরিনা কিছু কঠিন কথা বলতে প্রস্তুত হন। আনিশা আমিরকে রসিকতা করে বলল, আজ তো একসাথে থাকা যাবে না, আরও একদিন ধৈর্য ধরেন। আমির প্রবল বিস্ময় নিয়ে জিজ্ঞাসা করে, কেন? বিয়ে তো হয়ে গেছে। কেউ আমিরের জবাব দিল না, উল্টা সবাই হাসতে থাকলো। আইজ কাল রাত্রি হতচ্ছাড়া, বলল শাহানা, জাফরের বড় বোন। আমিরের বিয়ের উপলক্ষে বাপের বাড়ি এসেছে, সাথে নিয়ে এসেছে পুরো শ্বশুর বাড়ি। আমির শাহানাকে প্রশ্ন করলো, কাল রাত্রি তো হিন্দুদের নিয়ম, আমি মানি না, আমার বউ আমার ঘরে দিয়ে আসা হোক। সবসময় তারামি করিস কেন? আমরাও তো নিয়ম মানছি, বলল জাফর, কণ্ঠে তার গম্ভীর্যতা। তাতেও লাভ হলো না। আমির কিছুতেই এই নিয়ম মানবে না। ফরিনা, শাহানা, শিরিন, আনিশা, আমিনা সহ অনেকে আমিরকে মানানোর চেষ্টা করলো। কারো কথা আমিরের কর্ণগোচর হলো না। তার মধ্যে রিদওয়ান আমিরের সাথে তাল দিল, বলল, কাল রাত্রি বাদ, এসব নিয়ম মেনে লাভটা হবে কি? যার বউ তাকে তার হাতে দিয়ে দাও। তুই চুপ থাক, আগুনে ঘি ডালবি না, বললেন আমিনা। রিদওয়ান চুপসে গেল। থামলো না শুধু আমির, ফরিনাও জেদ ধরে বসে আছেন। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি জান্নাত রহমান। আপনারা আমার কণ্ঠে শুনছেন আমি পদ্মজা গল্প, যেটার লেখিকা হচ্ছে ইলমা বেহরোজ। আমার কণ্ঠে গল্পটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন, যাতে করে নেক্সট পর্বগুলো পেয়ে যান।